আজকে যে রহস্য গল্পটি আমি বসন্ত কুমার সান্যাল আপনাদের সামনে পড়ছি, সেটির নাম পুরনো রাজবাড়িতে। লিখেছেন প্রফুল্ল রায়। শান্তনুদের বাড়ি থেকে বেরোতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো রাহুলের চোখে মুখে। রোদে ঝাঁ করছে চারিদিক। বছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই লু বইতে থাকে। দিনের তাপ 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায় লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝে যেভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার বোধহয় তফাৎ থাকবে না। সাউথ কলকাতার এই পাড়াটার নাম কেয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতো গনগনে রোদে কে আর বাইরে থাকবে। রাহুল ১৩ পেরিয়ে সবে ১৪য় পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে 8 পড়ে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার, মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে, তার কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু। তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেবার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নামকরা ইংলিশ ডেইলির স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলা ভালোবাসে তারা সবাই পরমেশ স্যান্ডেলকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেন। ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্টারি বা ধারাবিবরণীও দিয়ে থাকেন। বলেন চমৎকার, সেজন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মিশ্র বিরাট একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন আর ক্যাসেটে এক কোণঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগণিত ফটো অ্যালবাম। কে নেই সেখানে? ক্রিকেটে হ্যামন্ড লারুড থেকে প্রথম, পরে লুইস সোবার্স থেকে ব্রায়ান লারা, ব্র্যাডম্যান থেকে বুন, হ্যাডলি, মার্চেন্ট মানকার থেকে সচিন তেন্ডুলকার। ফুটবলে পেলে, গ্যারিনচা থেকে রুদ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা আছে। তাছাড়া আছে বুবকা, ক্রিস লুইস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে ম্যাজিক জনসন, জ্যাকি জয়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের বোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সব তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমের প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা একেবারে ফাঁকা। অবশ্য শান্তনু থাকে ফার্স্ট ইলেভেনে। পরমেশ খুবই পছন্দ করেন রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন, যখন ইচ্ছা যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকেন ওর ঠাকুরমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে ওরা ফিরবে ঠিক নেই। কেয়াতলায় বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটাবে, দুই বন্ধু আগে থেকে তার নানা রকম প্ল্যান করে রেখেছিল। কিন্তু শান্তনুর ঠাকুমার অসুখ হওয়ায় সব গোলমাল হয়ে গেল। সময়, বিশেষ করে দুপুরটা এখন আর কাটতে চায় না রাহুলের। তাই সে ঠিক করেছিল শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলোর ক্যাসেট থেকে সময় কাটাবে। সেই জন্যই আজ তার কেয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেটে 5খানা ক্যাসেট পুরে নিয়ে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বললেন, এই রোদের মধ্যে যেতে হবে না, এখানে ভিসিআর চালিয়ে দেখে নে, বিকেলে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে এইটুকু তো রাস্তা, 10 মিনিটের মধ্যে চলে যাব। আসলে মাকে না জানিয়ে সে চলে এসেছিল। বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা টের পাবার আগেই সে ফিরে যেতে চায়। কেয়াতলার এই রাস্তাটা বাঁদিকে একটা বাঁক ঘুরে সাদার্ন অ্যাভিনিউতে পড়েছে। সেখান থেকে কোটাকুটি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ অফ কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্কে যাওয়ার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঝা রোদে রাস্তার পিচ গলে গেছে। আশেপাশে লোকজন তো নেই, কাক বা কুকুরটা পুরো চোখে পড়ছে না। যেদিক যতদূর চোখ যায়, গাছপালা, বাড়িঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকের ফুটপাত ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে।
ছুরির ফলার মতো ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না, তবু মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটের ড্রাইভার স্টিয়ারিং এ হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসেডরটা থেকে রাহুল যখন ফুট পাঁচেক দূরে হঠাৎ রাস্তা পুরো প্রায় 6 ফিট হাইটের দুটো লোক পাশ থেকে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কুলার চেহারা, পরনে ট্রাউজার্স আর বুশ শার্ট, পায়ে মোটা সোলের জুতো। একজনের মুখ পরিষ্কার কামানো আর একজনের সরু শৌখিন গোঁফ রয়েছে। কারো বয়সী 27-28-এর বেশি নয়, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে দুদিকে ঘুরিয়ে নিয়ে দুজনকে দেখে নিল রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে ডাকতে পারে। অনেকটা দূরে সাদার্ন অ্যাভিনিউতে অবশ্য হুশ হুশ করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে। লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললে ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র সাদার্ন অ্যাভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড়ে আর 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোফালা বোধ হয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে বলল, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, দৌড়বার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞেস করে, কি চান আপনারা? সে প্রশ্ন উত্তর দিল না। গোফরেই লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতো যদি চলো, কোনো উপায় নেই। বলতে বলতে একটা ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের উপর ঠেকিয়ে ধরলো। সঙ্গে সঙ্গে ওধার থেকে গোপাল আর একটা রিভলভার বার করে তার পা কানের উপর ছুঁয়ে রাখলো। রাহুল বুঝতে পারছিল ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ঙ্কর অবস্থা তো সে ঘাবড়ে গেল না। বেশ মজা করেই বলতো, এটা কি বন্ধুর মতো কাজ করা হচ্ছে নাকি? গোপনে বলল, উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ও দুটো পার করতে হচ্ছে। গোফালা বলল, রিভলভার দুটোই সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে একটু শব্দ হবে না। আশা করি এসব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না। শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ বলো? উই এক্সপেক্ট ইউ উড কোঅপারেট আস। লোক দুটো বেশ শিক্ষিত। যেভাবে ইংরেজি শব্দগুলো গোফালা উচ্চারণ করলো তাতে মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে সে। রাহুল বলল, অলরাইট, কোঅপারেট করবো, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ গোফনি লোকটা চঞ্চল হয়ে উঠলো। বলে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়, কে কখন হুট করে এসে বলবে, চলো রাহুল বাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ আবসরে তুলে ফেলে ওরা এবং তাকে মাঝখানে বসে দুপাশে মাথায় দুদিক থেকে রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তখনই গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তে সেটা রামকৃষ্ণ মোর্চার হয়ে গোলপার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটের দিকে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে। কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়। তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল অ্যাম্বাসেডরটা দাঁড়িয়ে গেলে মুখে তো কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকদের বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দিয়ে রেখেছিল। অ্যাম্বাসেডরটা ঝড়ের গতিতে ডাইনে ঘুরে দুজন সেতুর দিকে চলে গেল। ওখানে চারপাশে বাস, ট্রাম, অটোর স্রোত, লোকজনও প্রচুর, কিন্তু কাউকে কিছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতো মুখ বুজে সে বসে রইল। গাড়িতে ওঠার পর গোফওয়ালা আর গোফনে একটু শব্দটিও করেনি। সিট দ্বারা খাড়া করে চনমনের চোখে চারিদিকে লক্ষ্য রাখছিল। কসবা পেরোবার পর ইস্টার্ন মেট্রোপলিটন বাসে আসার পর লোক দুটোর দুর্ভাবনা কমে গেল যেন। সিটের পেছন দিকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এদিকটা একেবারে ফাঁকা। দূরে দূরে গভর্নমেন্টের হাউজিং স্কিমের একই রকম চেহারারও অনেক বাড়ি টাড়ি এদিকে আছে। দুধারের মাঠে গরু আর ছাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচন্ড স্পিড তুলে এক একটা প্রাইভেট কার শাসা করে বেরিয়ে যাচ্ছে। গোফরি এবার বলল, হ্যাঁ, কন্ডিশনের কথা কি যেন বলছিলে? রাহুল বলল, আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবে না। আরে না না, তোমার মতো ইন্টেলিজেন্টের সাথে আমরা আবার খারাপ ব্যবহার করবো কেন? গোফরি বলতে থাকেন, আমরা তো কোনো ক্ষতি করবো না। থ্যাঙ্কস, কিন্তু কি? তোমরা আমাকে কোথায় নিয়ে চলছো? সেটা এখনই বলা যাবে না। একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞেস করলো, এই যে আমাকে নিয়ে যাচ্ছ, খুনটুন করতে চাও নাকি?
দুজনে এবার ভীষণ বিব্রত হয়ে পড়ে। গোপালা খুব কাতর গলায় বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করবো এমন কথা মুখ থেকে বার করতে পারলে? ঠিক আছে, বুঝে করছি। তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চাও? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভাবল গেস্ট, কিছুদিন আমাদের সাথেই থাকবে। কদিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পারে রাহুল একবার গোপালা একবার গোফনের দিকে তাকালো। গোপালা বলল, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার উপর। তিনি যদি আমাদের কথায় রাজি হন, 2-3 দিনের ভিতর বাড়ি ফিরে যাবে। তিনি যদি দেরি করেন, তোমার ফেরাটা দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, বাবার কাছে তোমরা কত টাকা চাও? গোফনি যেন ভীষণ লজ্জা পেয়েছে, এমন করে জিভ কাটে, বলে, ছি ছি, তোমার জন্য র্যানসম চাইবো? আমাদের এত খারাপ ভেবো না। র্যানসম কথাটার মানে যে মুক্তিপণ, তা জানে না। সে বেশ অবাকই হয়। এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলেমেয়ে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞেস করে, তাহলে? গোফালা বলে, তোমাকে সোজাসুজি বলা যাক, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার অবাক হয় না রাহুল। তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোফলা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে আস্তে মাথা নাড়ে। গোফলা বলে, পরশু উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন। ওদের ছেড়ে দেবার ব্যবস্থা করলেই তুমি বাড়ি ফিরে যাবে। সেই কটা দিন শুধু তোমাকে আমাদের সাথে থাকতে হবে। এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছে। কাগজে সেই খবর বেশ বড় বড় করে বেরিয়েছে। গোফলাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বের করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না। গোফ নেই বলে, কি ব্যাপার বন্ধু হিসেবে তোমার কাছে আমরা এটুকু সাহায্য চাইতে পারি না? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে, ফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারে তোমার মতো গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেটা আমরা ওকে পৌঁছে দেবো। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোফলার নিশ্চয়ই খুশি হবে না। ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছাতে পারবে জানা নেই। তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না। এখন ওদের কথায় সায় দেওয়াই ভালো। রাহুল বলে, ঠিক আছে। মেনি থ্যাঙ্কস। গোফ নেই এবার ড্রাইভারকে জিজ্ঞেস করে, আসানগঞ্জের কাছে কখন পৌঁছাতে পারবে? লোকটা মুখ না ফিরিয়ে উত্তর দেয়, সন্ধ্যা হয়ে যাবে। এবার গোফ নেই রাহুলকে বলে, আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেবো। ভেতরে ভেতরে ভাবছে চায় রাহুল। অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না। বলে, কিরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলবো। কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় কোথায় যাব সেটা তোমাকে বুঝতে দিতে চাই না। ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসেছে রাহুল। তারপরে রাস্তাঘাট তার একেবারেই অচেনা। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরো বেড়ে গেছে। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে দুধারে প্রচুর গাছপালা, একটানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের উপর বাঁশের সাঁকো। এসবের ফাঁকে ফাঁকে গ্রাম, টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10-15 মিনিট পর পর ট্রাকের কনভয় গাক গাক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারলো ওগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে। গোফনি একসময় বলে, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি। এ দুটোর আর দরকার নেই, কি বলো? বলে রিভলভার দেখিয়ে দেয়। সে দুটো এখনো রাহুলের কানের উপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে, উত্তর দেয় না। গোফ নেই আর গোফওয়ালা তাদের রিভলভার পকেটে পুরে ফেলে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোফলা বলল, তুমি তো চাইনিজ খেতে ভালোবাসো। রাহুল জিজ্ঞেস করলো, কি করে জানলে? উত্তর না দিয়ে গোফালা বলল, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্সডাউন রোডে সাংহাই রেস্তোরাঁয় খেতে যাও। তোমার বাবা ওখান থেকে সপ্তাহে 2 দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর অ্যাসপারাগাস স্যুপ কিনে বাড়িতে নিয়ে আসে, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের উপর অনেক দিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, হ্যাঁ, তোমার জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড প্রন, বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালসার সন্দেশ কিনেছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে সাথে, একেবারেই না, আমি ফ্রাইড প্রন, বাটার ভেটকি টেটকি খুব পছন্দ করি। গোফ নেই জিজ্ঞেস করে, ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও?
রাহুল বলে, তোমরা এত খবর রাখো আর এটা জানো না? গোফনি একটু থতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না। তোমাদের বাড়ির ভিতর তো কখনো যাওয়া হয়নি। যা খেতে চাইবে সব জোগাড় করে ফেলবো। তোমরা যা দেবে তাই খাবো। খানিকক্ষণ চিন্তা করে গোফনি বলে, ঠিক আছে, ওটা আমাদের উপর ছেড়ে দাও। গাড়ি চলছে তো চলছেই। তারা বয়ে আসছিল ক্রমশ। রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোফ নেই আর গোফওয়ালা সবাই কথা বলে যাচ্ছিল। একজন থামে তো আরেকজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যার রাখে কেমন মানুষ, কিরকম পড়া, জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কিনা, না দেখে থাকলে যেন দেখে নেয়, এইসব। রাহুল অন্যমনস্ক তো হুহা করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যার সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে গোফালা তার চোখ বেঁধে দেবে। চোখ বন্ধ থাকলে কিছুই দেখা বা করা যেত না। যা করার আসানগঞ্জে পৌঁছবার আগেই তাকে করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে। তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচন্ড স্পিডে। দরজা খুলে লাফিয়ে যে গাড়ি বের হয়ে যাবে তারও কোনো উপায় নেই। ভাবতে ভাবতে মাথায় একটা প্ল্যান এলো রাহুলের। আস্তে আস্তে সিটে হারান দিয়ে সে চোখ বুজে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে। গোফনি খানিকটা ঝুঁকে জিজ্ঞেস করলো, কি শরীর খারাপ লাগছে? হুম, খুব আস্তে রাহুল বলে। গোফওয়ালা বলে, হতেই পারে, একটা না এতক্ষণ মোটর জার্নি, তার উপরে এত গরম। গোফনি আদরের ভঙ্গিতে রাহুলের একটা হাতে হাত রেখে বলে, ইচ্ছে করলে তুমি আমাদের কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো। রাহুল বলে, না না ঠিক আছে, একটু জল। গোফনি ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বোতলটা ছিল না? দেখ তো জল আছে কিনা। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে। মুশকিল হলো, এক কাজ কর শপথ, রাস্তায় টিউবওয়েল টোয়েল চোখে পড়লেও ওয়াটার বোতলটা ভরে নিস। হ্যাঁ, তাই নিতে হবে। গোফনি এর নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশের গোফওয়ালাকে বলে, রাস্তার উপরে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল ওদিকেও থাকতে পারে। গোফওয়ালা অর্থাৎ সুবল ঘাড় হিলিয়ে দেয়, আচ্ছা। স্বপন, সুবল এবং আজিজ মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আরো খানিকটা যাবার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথায় শেষ বেলার রোদ লেগে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ, গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসেডরটা দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে থেমে যায়। দেখা গেল রাস্তার বাধারে একটা কুয়োকে ঘিরে ছোটখাটো ভিড়। ওদের সবাই নানা বয়সের মানুষ। ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি। একজন দড়ি টেনে টেনে কুয়া থেকে জল তুলছে, অন্যরা অপেক্ষা করছে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বলে, রাহুল বাবু, তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাঁদতে থাকে। স্বপন আজিজের ওয়াটার বটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয়, জল নিয়ে স্বপনে ফিরে আসতে মিনিট পাঁচেকের বেশি লাগবে না। সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিকে ফিরে চোখের পাতা অল্প অল্প করে খুলে রাহুল দেখতে পায় সুবল জানালার বাইরে তাকিয়ে একটা সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ড স্ক্রিনের ওধারে কি যেন দেখছে। দুজনের কারো তার দিকে লক্ষ্য নেই। এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। ওর দিকে যাওয়াটা নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসেডর আর স্বপনের উপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পাক গিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়িঘর গ্রামটার কিচ্ছু নেই। জায়গাটাও সমতল নয়, উঁচু নিচু। যতদূর চোখ যায় ঢেউ খেলানো মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবলো সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার। তারপর কি করবে না করবে পরে ঠিক করা যাবে। তার সঙ্গে 40 টাকার মতো আছে। বাস বা ট্রেন যাই পাওয়া যাক না কেন, ওই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুর সেই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল। ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধা হতো। স্বপনের মাথার মধ্যে একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে, যেটা হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভিতর নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে। যা ভেবেছিল তাই, গাড়িতে আজিজ আর সুবলি রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসেডরের কাছে আসে, চিৎকার করে বলে, ইডিয়টস, ছেলেটা ভাগলো আর তোরা এখানে হাঁ করে বসে আছিস। বেরিয়ে আয় কুইক, ওকে খুঁজে বের করতে হবে, নইলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এধারে ওধারে তাকিয়ে অনেক দূর
একটা ছোটখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারী কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের মতো দূরত্ব। রাহুল চ্যাম্পিয়ন স্প্রিন্টার, তবু ছোটার গতি আরো বাড়িয়ে দেয়। রুক্ষ পাথুরে মাটির উপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছিল রাহুল। সে জানে এই জন্মে তাকে ধরা শপথের পক্ষে সম্ভব নয়, তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুড়ে বসে। অবশ্য অতদূর থেকে চূড়ান্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানো সম্ভব না। প্রায় 2 কিলোমিটারের মতো দৌড়াবার পর খানিকটা দূরে একটা নদীর চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে। মাঝখানে 50 গজের মতো সরু জলের ধারা, সেখানে স্রোত আছে কি নেই। নদীটার উপরে উপরে অসংখ্য বক মৌলিবাদীদের মতো বসে আছে চুপচাপ। রাহুল থমকে দাঁড়িয়ে যায়, তারপর পলকের জন্য ঘুরে তাকাতে চমকে ওঠে। স্বপনরা তার পিছু ছাড়েনি। মাঝখানের দূরত্ব যেন 300-400 গজের মতোই রয়ে গেছে। তবে আগে তিনজন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাদিক থেকে, আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিক যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তত্ত্ব করে নেমে যায়। সে খুব ভালো সাঁতার জানে, আন্ডারসন ক্লাবে ছোটবেলা থেকে শিখে এসছে। কিন্তু তার দরকার হলো না, নদীতে জল মোটে কুমোর সময়। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কক 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 আওয়াজ করে টানা ঝাপটাতে উঠেছিল। নদী পেরিয়ে ওধারে উঠে কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল। সেটা পার হলে মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে, তার ভিতর প্রকাণ্ড এক ভাঙাচোরা বাড়ি। একসময় হয়তো রাজপ্রাসাদ টাসাদ ছিল। টিলায় উঠে আবার পিছন ফিরে রাহুল। স্বপ্নরা এখনো তাকে তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে, আবছা অন্ধকার নামতে শুরু করেছে চারিদিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া আর উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরো কিছুটা যাবার পর বিশাল গেট। লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার উপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন 3-4টা তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে, তারপর ঠান্ডা মাথায় ভাবতে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পুরোতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পরিমুখ দুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই। পরিগুলোর মতোই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগুলি চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলা একটা প্রচন্ড বড় ঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট পুরো ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটাই দরজা জানালা নেই। সব হাহা করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না। স্বপনেরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিকে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তরতর করে উপরে যাচ্ছে রাহুল। দোতলার ঠিক নিচের তলার মতো দোতলাটা। বিরাট হল ঘিরে এখানে অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতেই খুব সাহসী, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না। সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে উঠল, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা সাথে চলে যা। রাহুল চমকে ওঠে, তার সারা গা কাটা দিয়ে ওঠে। ভয় কাঠ হয়ে এপাশ ওপাশ তাকাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা গেল, দাঁড়িয়ে দেখবো না, ওরা এসে পড়লো পড়ে। সাহস করে এবার রাহুল জিজ্ঞেস করলো, কাদের কথা বলছে? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? সে কাছে দাঁড়িয়েছিলাম চোখে। আপনি কে? তোমার বন্ধু। চলো শিগগির চলো। একরকম তাড়া দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেল উপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঞ্জালে বোঝায়। একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য পাতিল আসবাব টাই করে আছে। আরেকদিকে লোহার দরজাল একটা ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম দেখল সে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসে। মনে হচ্ছে দোতলাতে নেই, ছাদে চল। হ্যাঁ হ্যাঁ, কুইক।
সুবল এই সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে একবার এসেছিলাম না? স্বপন বলে, রাইট, নির্মলকে নিয়ে এসেছি। তুই তার মাথায় গুলি করেছি। আমি একা নয়, তোরা দুজনও। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে, তোরটা ওর বুকে। আজিজ বলে, এ বাড়িতে আজ আর একটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভিতরটা হিম হয়ে আসে ভাবলে। কানের কাছে সেই ঘষা ঘষা গলাটা ফের শুনতে পায় সে। আর বাসে না, চট করে ভাঙা আলমারি টালমারি গুলোর পেছনে লুকো। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আসবাবের স্তূপের আড়ালে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে। গরমকালের সন্ধ্যা বলে অন্ধকার এখনো তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উপরে উঠে এসেছে। 11 ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনেরা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত 3-4 বার উন্মাদের মতো ছুটোছুটি করলো। এটুকুই বাচ্চা, রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনে মনে হলো। ছোকরা গেল কোথায় কি জানি, এই তো ছাদে উঠতে দেখলাম, এর ভেতরে উবে গেল। চল কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিশ দেখলো স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। সুবল বলল, ছাদে ওঠার একটাই সিঁড়ি, উপর থেকে লাফ না দিলে আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামার উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে উঠলো, আরে ওই ঘরটা তো দেখা হয়নি, চল চল, নিশ্চয়ই ওর ভিতরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেয় সে। তারপর তিনজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢুকে সঙ্গে সঙ্গে কর্কচর করে দরজাও আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শিকল তুলে দিল। সমন্ধের চিৎকার ভেসে আসে, কে 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 দরজা বন্ধ করলো, খোলো খোলো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, চেঁচাতে লাগলো পাগলের মতো। দরজা এলে তারই লাথি মেরে চলেছে ওরা, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় শুনতে হবে। শোনাও গেল, বেরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরে এবার বলল, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। রাহুল বলে, আমার নাম আমার নাম রাহুল। অশরীরী বলে, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম 3টা বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরী বলে, এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। ঊর্ধ্বশ্বাসে জিজ্ঞেস করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে খুন করেছিল কেন? নির্মল জানায়, স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেজন্য তাকে পোড়ো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়। নির্মল বলে, এতদিন পর ওদের পেয়েছি, আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটা ধরে 20 মিনিট হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। 8:30টার ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছে যাবে। গিয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা, আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জের 13 নম্বর রজনীমণ্ডল লেনে, সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার বাবা আর দাদারা জানেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা জানিও। একটু চুপচাপ, তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। কোনোভাবে কি একবার দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। না,
আমার শরীরের সবকিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেগুলো এখনো একসঙ্গে জড়ো করতে পারলে আমার সলিড চেহারা দেখতে পেতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমাদের টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাবো আপনাদের বাড়ি। নির্মল বলে, আর দেরি করো না, 8:30টার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি ওধারে খুনিগুলো কি করছে। রাহুল তাবু দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর ডাকে, নির্মল দা। সাড়া পাওয়া যায় না। আরো 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনটা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সঙ্গে রাতে নিমন্ত্রণে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তারপর মা দাদারা অঝরে কাঁদতে লাগলেন। তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মল একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে। 18-19-এর বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত ওই পুরো রাজবাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে।